হ্যালো বন্ধুগণ। তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আজকে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম স্কুল থেকে ৫ খানা প্রবলেম বেছে নিয়েছি। এই ৫ খানা প্রবলেম আমরা সলভ করব। এই ৫ খানা কোশ্চেন আমার একজন স্টুডেন্ট আমাকে দিয়েছে। এই কোশ্চেনগুলোর সলিউশন পরপর আমি করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো ৪২৯ পেজে আছে। ঠিক আছে? পর্ষদ টেস্ট পেপারে ৪২৯ পেজ থেকে এই অঙ্কগুলো কালেক্ট করা হয়েছে। এই অঙ্কগুলো আমি পরপর সলভ করছি, তোমরা দেখো। ফার্স্ট কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় আলফা কমা বিটা হলে এই কোয়ান্টিটিটা বা এই রাশিটার মান কত হবে? ঠিক আছে, তাহলে প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা আমি এখানে লিখছি। এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু বি প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস ওয়ান প্লাস এ plus b equal to 0. Okay, we can write this. Therefore, তাহলে যেহেতু সমীকরণটির বীজদ্বয় আলফা কমা বিটা, ওকে, যেহেতু সমীকরণের বীজদ্বয় আলফা কমা বিটা, তাহলে আমরা কি জানি? বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা জেনারেল ফর্মের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে কিছু না মানে ওয়ান এর দায়িত্ব পালন করছে, এখানে বি এর দায়িত্ব পালন করছে টোটাল মাইনাস এ এবং সি এর দায়িত্ব পালন করছে টোটাল এ প্লাস বিটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু ফর্মুলার মাইনাস বি বাই, তাহলে বি এর জায়গায় মাইনাস এ আছে, তাহলে মাইনাস এ বাই এ এর জায়গায় ওয়ান আছে, ওয়ান, তাহলে এটা হয়ে গেল এ। ওকে, নেক্সট রিলেশন, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই, সি এর জায়গায় এ প্লাস বি বাই এ এর জায়গায় ওয়ান, তাহলে এ প্লাস বি। ওকে, আলফা প্লাস বিটা হয়ে গেল এ, আলফা ইন্টু বিটা হয়ে গেল আলফা এ প্লাস বি। ওকে, তাহলে যে রাশিমালাটা বলেছি সেটা লিখে নিচ্ছি। ওয়ান বাই আলফা স্কোয়ার মাইনাস এ আলফা প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার মাইনাস এ বিটা প্লাস টু বাই এ প্লাস বি, এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আন্ডারস্ট্যান্ড? তো দিস ইজ ইকুয়াল টু ওয়ান বাই, এই রিলেশন থেকে এইখান থেকে বা এই রাশিটা থেকে যদি আমি আলফাটা কমন নিয়ে নিই, তাহলে আমি পাবো আলফা ইন্টু আলফা মাইনাস এ প্লাস, এখান থেকে দেখো বিটা কমন যাবে, তাহলে বিটা কমন নিলে বিটা মাইনাস এ প্লাস টু বাই এ প্লাস বি। নেক্সট লাইন, একটা জিনিস এখান থেকে লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে রিলেশনটা আমি পেয়েছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ, তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস বলতে পারি, একটা হচ্ছে আলফা মাইনাস এ, এটা হয়ে যাবে বিটা, হ্যাঁ, এখান থেকে দুটো জিনিস বলতে পারি, একটা হচ্ছে আলফা মাইনাস এ, এটা হয়ে যাবে বিটা, আবার এ মাইনাস বিটা সমান হয়ে যাবে আলফা, দ্যাট ইজ বোথ সাইডে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, বিটা মাইনাস এ সমান হবে মাইনাস আলফা, এটা হয়ে যাবে মাইনাস আলফা। বোঝা গেল? তাহলে দুখানা জিনিস আমি পাচ্ছি, একটা হচ্ছে আলফা মাইনাস এ ইকুয়াল টু বিটা, যেটা আমি এখানে পুট করব, এবং বিটা মাইনাস এ ইকুয়াল টু মাইনাস আলফা, যেটা আমি এখানে পুট করব। ওকে, পুট করি, ওয়ান বাই আলফা, আলফা মাইনাস এ মানে বিটা পেয়েছি, প্লাস ওয়ান বাই বিটা, এটা হচ্ছে মাইনাস আলফা, প্লাস টু বাই এ প্লাস। ওকে, এখানে মাইনাস বিটা হবে, সরি, আলফা মাইনাস ইকুয়াল টু মাইনাস বিটা, তাহলে এটা হয়ে গেল মাইনাস বিটা, মাইনাস বিটা, তাহলে কি হয়ে যাচ্ছে ইকুয়াল টু
মাইনাস ওয়ান বাই আলফা বিটা, মাইনাস ওয়ান বাই আলফা বিটা প্লাস টু বাই এ প্লাস, দ্যাট ইজ মাইনাস টু বাই আলফা বিটা প্লাস টু বাই এ প্লাস বি। নাও আলফা ইন্টু বিটার ভ্যালু কিন্তু আমরা পেয়েছি এ প্লাস বি, তাহলে এটা পুট করবো, তাহলে এখানে পুট করবো মাইনাস টু বাই এ প্লাস বি প্লাস টু বাই এ প্লাস বি, এটা ক্যান্সেল হয়ে গেলে অ্যান্সার হচ্ছে 0। তাহলে এই অঙ্কটার অ্যান্সারটা হয়ে গেল অপশন সি, 0। আন্ডারস্ট্যান্ড? ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট একটা জিওমেট্রি কোশ্চেন, কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো কি বলছে। C1 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। C2 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক, বেশ। বৃত্ত দুটির কেবলমাত্র দুটি সাধারণ স্পর্শক থাকার শর্ত কি? তো কি কি কেস হতে পারে সেটা আমি প্রথমে বলছি। এরকম হতে পারে, এ একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে C1, এ একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে C2। হলো, এই কেসটাতে দেখি কি হবে। এই কেসটা দেখো, এই কেসটা নেওয়া যাবে কিনা দেখো। বিষয় হচ্ছে এই কেসটাতে একটা সাধারণ স্পর্শক আমি এরকম টানতে পারি, আর একটা সাধারণ স্পর্শক কিন্তু আমি এরকম টানতে পারি, এরকম দুটো, তিনটে। তাহলে দুটো সার্কেল যদি পরস্পরকে বাইরে টাচ করে বা বহিঃস্পর্শ করে, সেক্ষেত্রে কিন্তু তিনখানা আমি স্পর্শক পেয়েছি, কিন্তু এখানে বলেছে কেবলমাত্র দুটি স্পর্শক থাকবে। তাহলে এই কেসটা আমরা নিতে পারছি। ইউ আন্ডারস্ট্যান্ড? দুটো বৃত্ত বহিঃস্পর্শ করলে আমরা তিনখানা সাধারণ স্পর্শক পাচ্ছি, তাই এই কেসটা হয়ে গেল বাতিল। ওকে, নেক্সট। নেক্সট দেখা গেল এরকম হচ্ছে, একটা বৃত্ত আছে, বহিঃস্পর্শ করছে না, বাইরে বাইরে ভাবে আছে। এটা হলো ধরো C1, এটা হলো ধরো C2। ওকে, নাও এখন কটা সাধারণ স্পর্শ আমি পেতে পারি? এক, এটা পেতে পারি এইভাবে, এইভাবে একটা, দুটো, একটা তির্যক পেতে পারি এইভাবে, তিনটে, আর একটা তির্যক পেতে পারি এইভাবে। তো এইখানে দেখো বৃত্ত যখন কোনোভাবে নিজেদেরকে টাচ করছে না বা ছেদ করছে না, সেক্ষেত্রে কিন্তু চারখানা সাধারণ স্পর্শক পেয়ে যাচ্ছি। তাহলে এই কেসটাও কিন্তু বাতিল হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড? তাহলে দুখানা আমি কেস নিলাম, এখানে দুটোই বাতিল। এরপরের কেস কি হতে পারে? তুমি বলতে পারো যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করতে পারে। অন্তঃস্পর্শের ক্ষেত্রে তো আমি কেবলমাত্র একটা সাধারণ স্পর্শক পাবো, দুটো তো পাচ্ছি না, তাহলে এই কেসটাও বাদ। ওকে, তাহলে আর একটা অপশন পড়ে থাকছে, তাহলে কি কি অপশন গুলো আমি বাতিল করে দিলাম? বাইরে টাচ বহিঃস্পর্শ করতে পারছে না, ভেতরে টাচ অন্তঃস্পর্শ করতে পারছে না, সার্কেল দুটো ডিস্টেন্সে থাকতে পারছে না, দূরত্বে থাকতে পারছে না, সেক্ষেত্রেও চারটে হয়ে যাচ্ছে। তাহলে আর একটা অপশন পড়ে আছে যে সার্কেল দুটো পরস্পরকে ছেদ করবে, এই অপশনটা পড়ে আছে, সার্কেল দুটো পরস্পরকে ছেদ করবে, এরকম একটা ছেদ। তাহলে এটা হচ্ছে সাপোজ C1, এটা হলো সাপোজ C2। নাও এই C1 C2 লেন্থ, এটা এটা হচ্ছে আমার C1 C2 লেন্থ। ওকে, নাও C1 কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R, তাহলে এটা হয়ে গেল ভাই R। C2 কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ হলো ক্যাপিটাল R। তাহলে এবার তুমি নিজেই বলো, এই R লেন্থ আমি নিয়ে নিলাম এত দূর, তারপরে এই স্মল আর লেন্থের সঙ্গে যদি আমি ক্যাপিটাল আর লেন্থ যোগ করি, ঠিক আছে, এই যে C1 C2 লেন্থটা পেয়েছি, আর এই স্মল আর আর ক্যাপিটাল আর এই দুটো যদি যোগ করি, তাহলে ডেফিনেটলি স্মল আর এতটা অলরেডি পেয়ে যাচ্ছি, তার সঙ্গে যদি আরো আর আমি যোগ করি, তাহলে এটা C1 C2 লেন্থের থেকে বড় হবে, বড় হবে। সো এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন বি। আশা করছি সকলে বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে রিভার্স করে দিয়ে আবার দেখো। ওকে, নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন 4-5 কি বলছে, এখানে একটা ছবি দেওয়া আছে বা চিত্র দেওয়া আছে, তোমাদের টেক্সট পেপারে আছে, আমি এটা হাতে এঁকেছি, ঠিক আছে। চিত্রে এবি হলো, এই এবি হলো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস, ওকে ঠিক আছে। এবং ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তের, সরি ও ড্যাশ কেন্দ্রীয় অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে বিসি। এই ও ড্যাশটা হচ্ছে এই বিসি, এই যে চাপটা আছে বা এই যে অর্ধবৃত্তটা আছে এর কেন্দ্র হচ্ছে ও ড্যাশ। আর অর্থাৎ এই বড় অর্ধবৃত্তটা, এই যে বড় অর্ধবৃত্তটা দেখতে পাচ্ছি, বড় অর্ধবৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, ছোট অর্ধবৃত্তটার কেন্দ্র হচ্ছে ও ড্যাশ। এই হচ্ছে একদম সোজা কথা। বেশ, নেক্সট। এখন ও কেন্দ্রীয় অর্ধবৃত্তের পিকিউ জ্যা ও ড্যাশ কেন্দ্রীয় অর্ধবৃত্তের স্পর্শক, অর্থাৎ এই পিকিউ যে জ্যাটা দেখতে পাচ্ছ, এই পিকিউটা জ্যা কার, বড় বড় অর্ধবৃত্তের জ্যা। এবং এই পিকিউ জ্যাটা কি করছে, ছোট অর্ধবৃত্তটাকে টাচ করে আছে, কোন একটা পয়েন্টে টাচ করে আছে, ঠিক আছে। আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, PQ is parallel to AB. Okay. Next, PQ is equal to 10 সেন্টিমিটার। তাহলে এই আচ্ছাদিত যে অঞ্চলটা, যে অঞ্চলটা এভাবে শেড করা আছে, এই শেডিং অঞ্চলটার ক্ষেত্রফলটা কত, ঠিক আছে, এই শেডিং অঞ্চলটার এর এরিয়াটা কত। আচ্ছা, ছবি থেকে ক্লিয়ার যে আমরা বড় বড় যে অর্ধবৃত্তটা, ঠিক আছে, বড় বৃত্ত বা বড় অর্ধবৃত্তের ক্ষেত্রফল, সেখান থেকে ছোট অর্ধবৃত্তটা যদি বিয়োগ করে দিই না, ছোট অর্ধবৃত্তটা যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো শেডিং পয়েন্টটা পড়ে থাকবে। বিষয়টা কিরকম, বড় অর্ধবৃত্তের ক্ষেত্রফলটাই নিলাম এই, তাহলে টোটাল পুরো বড় ছবিটা হয়ে যাচ্ছে। নেক্সট, সেখান থেকে ছোট অর্ধবৃত্ত, এই পোর্শনটাই ছোট অর্ধবৃত্তটা যদি বিয়োগ করে ফেলে দিই কেটে, তাহলে কিন্তু আমাদের রিকোয়ার্ড অঞ্চলটা পেয়ে যাবে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, বড় অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট অর্ধবৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে সাপোজ বড় অর্ধবৃত্তের ব্যাসার্ধটা যদি আমি ক্যাপিটাল আর ধরি, ছোট অর্ধবৃত্তের ব্যাসার্ধটা যদি স্মল আর ধরি, তাহলে আমাকে ডেফিনেটলি ক্যালকুলেট করতে হবে বড় অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার বাই 2, ছোট অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই স্মল আর স্কোয়ার বাই 2। দ্যাট ইজ উই হ্যাভ টু ফাইন্ড জাস্ট পাই বাই 2 ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। আমাদের এই কোয়ান্টিটিটার ভ্যালুটা বের করতে হবে। ওকে, নেক্সট, আমরা আবার ছবির দিকে চলে যাবো। ঠিক আছে, কি করছি দেখো, প্রথমে হচ্ছে এই ও ড্যাশ পয়েন্ট থেকে, এই ও ড্যাশ পয়েন্ট, আর এই পয়েন্টটার নাম সাপোজ আমি এস দিয়ে দিলাম, এই পয়েন্টটার নাম সাপোজ আমি এস দিয়ে দিলাম, এই যে এখানে যে পয়েন্টটা টাচ করেছে, তাহলে এই ও ড্যাশ আর এস যদি আমি যোগ করি, এই, তাহলে ও ড্যাশ আর এস যদি আমি যোগ করে দিই, তাহলে কি পাচ্ছি, তাহলে দেখো পিকিউটা হচ্ছে ছোট অর্ধবৃত্তটার একটা স্পর্শক, এবং ও ড্যাশ এস হচ্ছে, এই ও ড্যাশ এস হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তার মানে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। ওকে, নেক্সট, আমরা কায়দা করে এই ও পয়েন্ট থেকে পিকিউ এর উপর একটা লম্ব টানছি, টানতে পারি। তাহলে কি করছি, ও, এটার নাম ধরো আমি দিয়ে দিলাম জেড, তাহলে ও জেড লম্ব পিকিউ অঙ্কন করলাম। তাহলে দেখো ওজেড থেকে যদি পিকের উপর আমি লম্বটা নিই, তাহলে আমরা আরো একটা থিওরেম জানি কি, যে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ডেফিনেটলি ওজেড লম্বটা পিকিউ কে সমদ্বিখণ্ডিত করবে। এবার টোটাল পিকিউ এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এই পিজেডটা কত হবে, 5, 5। ওকে, বেশ, নেক্সট, এই ও আর পি আমি যোগ করে দিলাম, ও আর পি যোগ করলাম, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা পারপেন্ডিকুলার ড্র করেছিলাম, তাহলে এটা হলো 90 ডিগ্রি। আচ্ছা, যেহেতু পিকিউ সমান্তরাল এবি এবং ওএসটা পিকিউ এর উপর লম্ব,
এবং ওজেডটাও পিকের উপর লম্ব, তাহলে ডেফিনেটলি এই ওজেড আর ও ড্যাশ এস এর লেন্থটা সেম হবে। তাহলে ও ড্যাশ এসটা হচ্ছে দেখো ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা আর ধরেছিলাম। এখন এই ওপিটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে এইটা যদি আর হয়, ডেফিনেটলি ওজেডটা আর হবে, ওজেডটা আর হবে। আচ্ছা, তাহলেই হয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজ ও জেড পি, এখান থেকে আমরা বলতে পারি যে অতি স্কোয়ার দ্যাট ইজ ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার দ্যাট ইজ স্মল আর স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার দ্যাট ইজ 5 স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা আমি পাচ্ছি 25। তাহলে রিকোয়ার্ড এরিয়াটা আমি কত পাবো? দেখো π/2, আর এই ভ্যালুটা আমরা অলরেডি কত বের করলাম? 25 ইন্টু 25, যেহেতু সেন্টিমিটার আছে সব, তাহলে বর্গ সেমি দিয়ে দিলাম। এটা দিয়ে এটা কাটলে 12.5, তাহলে অ্যান্সার হয়েছে 12.5 পাই বর্গ সেমি। দিস ইজ মাই অ্যান্সার। ইউ আন্ডারস্ট্যান্ড? হোপ ইউ। নেক্সট কোশ্চেন। নেক্সট আরেকটা জিওমেট্রি কোশ্চেন আছে এখানে। চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি ব্যাসদ্বয় পরস্পর লম্ব। ওকে। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হলে পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, অর্থাৎ এখানে দুটো বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। বড় বৃত্তের ব্যাসার্ধটা বলে দিয়েছে 1 সেন্টিমিটার, তাহলে ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত? ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে দুটো বৃত্ত, এই একটা বৃত্ত, এর ভেতরে একটা বৃত্ত আছে, তাহলে দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করার শর্ত কি? সাপোজ এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। অন্তঃস্পর্শ করার শর্ত হচ্ছে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি করে পাবো? তাদের ব্যাসার্ধটা বিয়োগ করতে হবে, তাদের ব্যাসার্ধটা বিয়োগ করতে হবে। অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বের করলে এই দূরত্বটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, এখন দেখো আমি এই পি পয়েন্ট, আচ্ছা এই যে এখানে দেখো ছোট বৃত্তটা দেখো, এই পয়েন্টটা একটা টাচ করেছে, এই পয়েন্টটা একটা টাচ করেছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটার নাম আমি সাপোজ দিয়ে দিলাম কিউ, দিয়ে দিলাম আর। এবারে পি কিউ যদি যোগ করি, তাহলে পি কিউ হচ্ছে কেন্দ্রগামী ব্যাসার্ধ, এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এবং এই ওবিটা হচ্ছে স্পর্শক। তাহলে দুটো পরস্পর লম্ব, তার মানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওকে। সিমিলারলি সেম লজিকে এটা যদি আমি যোগ করি, তাহলে এটা হবে 90 ডিগ্রি। আবার এটা 90 ডিগ্রি বলাই আছে, তাহলে তিনটে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হবে। আবার দেখো, তাহলে এই জিনিসগুলো হয়ে গেল 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এবার এই পি কিউটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধটা আমি পি কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধটা আমি স্মল আর ধরছি, স্মল আর, স্মল আর। তাহলে এটা স্মল আর, এটা স্মল আর, তাহলে এটা স্মল আর হলে এটাও স্মল আর, এটা স্মল আর হলে এটাও স্মল আর। আর যেহেতু তিনটে কোণও 90 ডিগ্রি, আমরা ডেফিনেটলি এখানে আমরা একটা বর্গক্ষেত্র পেয়ে যাচ্ছি। কি বর্গক্ষেত্র পেলাম? ও কিউ পি আর বর্গক্ষেত্র পেয়ে গেলাম। এখন ও আর পি, এই লেন্থটা কি হবে? ওপি লেন্থটা হবে, ওপি হচ্ছে দেখো এই বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে আমরা জানি কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে কি? দুটো বৃত্ত যখন পরস্পরকে অন্তঃস্পর্শ করবে, তখন তাদের কেন্দ্রদ্বয়ের ফর্মুলা কিভাবে পাই? না তো বৃত্ত দুটো ব্যাসার্ধ বিয়োগ করতে হয়। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, সেখান থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ 1। আচ্ছা, নেক্সট এই ওপিটা কি? ওপিটা হচ্ছে দেখো ও কিউ পি আর, এই বর্গক্ষেত্রের হচ্ছে কর্ণ। তাহলে কর্ণের ফর্মুলা কি? √2 ইন্টু বাহু, বাহু কত? আর। তাহলে 1 ইকুয়াল টু, এই আরটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে √2 প্লাস 1 ইন্টু আর। therefore স্মল আর ইকুয়াল টু 1 বাই √2 প্লাস 1, চিহ্ন চেঞ্জ করে উপর নিচে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে √2 মাইনাস 1, √2 স্কোয়ার দ্যাট ইজ 2 মাইনাস 1, দ্যাট ইজ √2 মাইনাস 1। এটা হচ্ছে অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড? হোপ ইউ। নেক্সট কোশ্চেন। এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। চিত্রে এবিসিডি একটা বর্গক্ষেত্র বলা আছে, এবিসিডি একটা বর্গক্ষেত্র বলা আছে।
যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। এটা 2 2 2 ওকে। নেক্সট, এবি বাহুকে ব্যাস করে বর্গক্ষেত্রের মধ্যে একটা অর্ধবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, সি বিন্দু থেকে অর্ধবৃত্তের উপর সি স্পর্শক টানা হয়েছে। এই যে সি পয়েন্ট থেকে, যে সি পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি একটা অর্ধবৃত্তের, এই যে অর্ধবৃত্তটা দেখতে পাচ্ছি, এর উপর আমি একটা স্পর্শক টেনে দিয়েছি। ওকে, অঙ্কন করা হলো যা এডি কে ই বিন্দুতে ছেদ করেছে। এই যে এডি কে ই পয়েন্টে ছেদ করেছে। তাহলে সি দৈর্ঘ্য কত? তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে সিই এর লেন্থটা কত হবে। ওকে, সি লেন্থটা আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো, তাহলে এখানে কয়েকটা বিষয় অবজার্ভ করা আছে। তার আগে যে থিওরেমটা লাগবে সেটা বলে দিই। সাপোজ কোন একটা বৃত্ত, এটা এই বৃত্তের বাইরে কোন একটা পয়েন্ট পি। তাহলে আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায়, একটা স্পর্শক, যে দুটি স্পর্শক টানা যায়, এদের এই যে স্পর্শকের লেন্থটা পি এ পিবি, এই দুটো কি হয়? সমান হয়। তাহলে এইখানে দেখো, এইটা হচ্ছে একটা বৃত্ত বা অর্ধবৃত্ত, সেম জিনিস। তাহলে সি হচ্ছে বহিস্থ বিন্দু, সি থেকে এই লেন্থটা, এটার নাম আমি ধরে দিলাম, ধরো টাচ করছে পয়েন্ট, নাম ধরে দিয়ে দিলাম এফ। তাহলে এই সিএফ লেন্থটা এবং সিবি লেন্থটা সমান হবে কিনা এই থিওরেম অনুযায়ী? ওকে, তাহলে এই সিবি যদি 2 হয় তাহলে সিএফ ও 2 হয়ে গেল, তাহলে সিএফ হয়ে গেল 2। ক্লিয়ার? ওকে, সেম লজিকে দেখো, এখানে ই হচ্ছে একটা বহিস্থ পয়েন্ট, ই হচ্ছে একটা বহিস্থ বিন্দু। এখান থেকে ইএফ স্পর্শক এবং ইএ স্পর্শক, এখান থেকে ইএ স্পর্শক এবং ইএ স্পর্শক। তাহলে এই স্পর্শক দুটোর লেন্থ সমান হবে, এই দুটো জিনিস সমান হবে। ওকে, তাহলে এই দুটোর মানই আমি ধরো এক্স ধরে নিলাম, অর্থাৎ ইএফ ইকুয়াল টু ইএ, এটাকে আমি এক্স ধরলাম। আচ্ছা, তাহলে টোটাল লেন্থটা হচ্ছে 2, নিচের এই পোর্শনটা এক্স, তাহলে ডি কত হবে? তাহলে ডি হয়ে যাবে, এই লেন্থটা হয়ে যাবে 2 মাইনাস এক্স, এটা হয়ে যাবে 2 মাইনাস। ওকে, ডিটা কত হবে? 2 মাইনাস এক্স। আচ্ছা, আর ডিসিটা বেরিয়ে আছে হচ্ছে 2, আর সিটা বলো কত? সিটা হয়ে গেল ওদিককার 2 আর এদিককার এক্স, 2 প্লাস এক্স। আচ্ছা, এখানে দেখো, এই ত্রিভুজটা যদি আমি কনসিডার করি, ত্রিভুজ সিডি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজটা আমি কি বলতে পারি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। লম্ব স্কয়ার কত? সিডি স্কয়ার 2 স্কয়ার, তারপর ডি স্কয়ার 2 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু অতি কত? 2 প্লাস এক্স স্কয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো 4, এটাকে এদিকে নিয়ে যাচ্ছে, এটা এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে 2 প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস এক্স হোল স্কয়ার 4, a plus b whole square minus a minus b whole square 4ab, 4 into a into b, 4 4 ক্যান্সেল, সো x এর ভ্যালু হচ্ছে হাফ, দ্যাট ইজ 0.5। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 0.5, তাহলে c কত হচ্ছে? 2 প্লাস 0.5, দ্যাট ইজ 2.5। দিস ইজ মাই আনসার। আন্ডারস্ট্যান্ড? ওকে।